প্রায় আমি দেখলাম, যাই হোক অন ক্যামেরা বলতেছি, এই কুশাতে অনেকগুলো খামার হয়েছিল। আপনি যা দেখেন ওদের খামারগুলো খালি পড়ে আছে, কিন্তু গরু নাই। কারণ কি? বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি রংপুর জেলার মিরবাগ। আচ্ছা, মিরবাগের পাশে একটা গ্রাম, এটা হচ্ছে গদাধর গ্রাম থেকে আমরা আসছি আজকে প্রান্তিক খামারের গাভী পালন দেখার জন্য এবং আপনাদেরকেও আসলে খামারটা দেখানোর জন্য। এই খামারটা 2015 সালে তারা বাণিজ্যিকভাবে শুরু করে, খুব সিম্পলভাবে সেটটা করছেন। আসলে 10টা গাভীর জন্য আসলে তারা কতটুকু জমিতে ঘাস রোপণ করছেন এবং কি কি জাতের ঘাস রোপণ করছেন, এখানে তিনি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে। আমার পাশে আছেন হচ্ছে সজীব ভাই। তিনি হচ্ছে রংপুর কারমাইকেল থেকে অনার্স পাস করে আসলে চাকরির পিছনে না গিয়ে আসলে খামারে বেশি মনোযোগ দিচ্ছেন এবং পাশাপাশি তিনি কিন্তু একজন হচ্ছে ফ্রিল্যান্সার। সজীব ভাই কেমন আছেন? ভাই আছি, ভালো আছি। আচ্ছা, আমরা তো আজকে আপনার খামারে আসছি। আপনার এখানে সর্বমোট কতগুলো গাভী আছে বা কতগুলো গরু আছে? আমার এখানে সর্বমোট 20টা গরু আছে। এইখানে আছে আমার 16টা, আর ওই আরেকটা পাশে একটা খামার দেখলেন ওখানে আছে একটা আছে। আচ্ছা, তার মধ্যে গাভী কয়টা এবং আপনার মোটা তাজা কারণ? গাভী এখানে আমি এখন ছেঁকা গাই হচ্ছে 6টা, আর টোটাল গাভী যদি ধরে আমি 9টার মতো আছে। 9টা, আর হচ্ছে বাছুরগুলো সহ আছে, ষাঁড় গরু আছে। আপনার আসলে কিভাবে হচ্ছে গাভীর সংখ্যাগুলো আছে বাড়াইছেন? আমরা প্রথমে আমাদের আগে থেকে আমরা দেশি গরু পুষতাম, তো চিন্তা করলাম যে জাত উন্নত করার জন্য দেশি গরু তখন আর পোষায় না। তখন আমরা ওই দেশি গরুতে বীজ দেওয়া শুরু করছিলাম, এই বিদেশি বীজ দেওয়ার পরে এখন এই ধীরে ধীরে প্রথমে আবার ওই ক্রস হয়েছিল, ক্রস করার পর থেকে এখানে আবার পার্সেন্টেজ করতে করতে এখন এই পর্যায়ে আসছে এখন। আচ্ছা, আমাদের একটা ক্রয় করা নাই এখন, মানে হাট থেকে সব গরু বাড়ি। সব গরু বাড়ি। আসলে শুরুটা কতদিন আগে মানে করা হয়েছিল? শুরু যদি বলে তো শুরু এটা বলা যায় না, দেশি গরু পুষছি, তারপরে এখন পালন করার পরে এখন এটা মানে বিদেশিতে আসা হয়েছে 2015 সালের এদিকে, 15তে বীজ দেওয়া হয়েছে গরুতে। তার মানে 2015 সাল বাণিজ্যিক ভাবে আপনাদের শুরু হয়েছে। হ্যাঁ। আচ্ছা, আপনার এখানে তো সুন্দর সুন্দর গাভীগুলো আমরা দেখতে পাচ্ছি ভাই। জি। আচ্ছা, এই গাভীগুলোর মধ্যে সর্বনিম্ন কত লিটার দুধ আপনারা পাচ্ছেন এবং সর্বোচ্চ হচ্ছে কত লিটার দুধ পাচ্ছেন? আমরা সর্বনিম্ন আছে 10 লিটার আছে আমার এখানে, আর সর্বোচ্চ 20 লিটার হবে না, 19, 18, 20 লিটার এরকমই হবে। 20 লিটার এখনো পাইনি আমি আমার এখানে। আমি 10, সর্বনিম্ন 10 আছে আমার, আর সর্বোচ্চ 18, 19 এরকমই আছে। আচ্ছা, অনেকেই তো শেড ভাই দেখা যায় একদম গ্রিল দিয়ে অস্থির ভাবে করে ফেলে। হ্যাঁ, আপনারা একবার সিম্পল ভাবে করছেন। এতে করে কি সুবিধা পাচ্ছেন বা এতে করে কোনো সমস্যা হয় কিনা? না, সমস্যা তো একদম নাই, একদমই কিছু নাই। আর আমার এটা করার উদ্দেশ্য হলো, আমার এখানে স্যার আসছিল, মনোজিৎ স্যার, মানে পশু হাসপাতালে চাকরি করতো, কাউনিয়ে ছিল। উনি আসাতে আমরা যখন এরকম টাটি দিছিলাম তখন উনি বলছিল যে বাবা এগুলা তুমি সরাই দিয়ে তুমি বাঁশের করে চাটা দিয়ে দাও, তোমার ভালো হবে, গরুগুলো ভালো থাকবে। তখন থেকে আমরা ওই কি এইভাবে দেখছি, আর কোনো সমস্যা নাই, আর খুবই ভালো হইতেছে, আলো বাতাস আসতেছে, এখন গরু খুব ভালো থাকতেছে। দেখতেই তো পাচ্ছেন গরুগুলোর চেহারা ভালো সুন্দর আছে। আচ্ছা, আপনার তো 2015 থেকে গাভী লালন পালন করতেছেন একবার প্রান্তিক ভাবে। আসলে এদের আপনার অসুখ বিসুখ কি দেখতেছেন ভাই? অসুখ বিসুখ আছে, না থাকা না, মাঝে মধ্যে বাটের একটু সমস্যা হয়, হালকা ট্রিটমেন্ট দিলে ভালো হয়। আর বড় ধরনের কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত। মাঝে একবার খুঁড়ে আসছিল, তখন আমি হতাশ হয়েছিলাম। পরে গরুগুলা আবার ভালো ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন আর ভ্যাকসিন করি, প্রতি 4 মাস অন্তর অন্তর ভ্যাকসিন করার পর এখন আর হয় না। আর লাম্পি আমি ভ্যাকসিন করি, লাম্পি এখন পর্যন্ত আমার গোয়ালে আসেনি। আপনি আসলে খামারের পাশাপাশি আর কি করেন? খামারের পাশাপাশি আমি ফিনান্সিং করি, তো আমি ডিজাইনার হিসাবে টি-শার্ট মার্কেটিংয়ে ফাইবারে আছি, এটাই করতেছি। আর ভাই পড়াশোনা কোথা থেকে করলেন? পড়াশোনা আমি আমার বাড়ির পাশে স্কুল কলেজেই পড়ছি, মিরবাগেই কলেজেই পড়ছি। তারপরে অনার্স করছি কারমাইকেলে, মাস্টার্স আর করা হয়নি। অনার্স করার পরে আমি মাস্টার্স করিনি। আচ্ছা, আপনি অনার্স পাস করলেন, পাস করার পরে আপনি দেখেন অনেকেই হচ্ছে চাকরি করে, চাকরি বাকরিতে না গিয়ে আচ্ছা বাবার বা পৈতৃক জায়গাতে আপনার খামার করতেছেন, এই বিষয়টা কেমন লাগতেছে? এখানে দুইটাই জিনিস কাজ করে, একটা হচ্ছে জিনিসপত্রের দাম হতাশা হয়ে যায় মাঝে মাঝে, সামাল দেওয়া যায় না। আর দ্বিতীয়ত আবার ভালোও লাগে যে বাড়িতে আসি, সবার সঙ্গে একসঙ্গে আসি, ভালো লাগে। এখন তো খাবারের দাম আসলে অনেক বেশি ভাই। জি। একটা গাভীকে আপনারা কতটুকু দানাদার খাবার দিচ্ছেন? একটা গাভীকে আপনার কতটুকু
ঘাস 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 তো আমাদের খাবার হচ্ছে 3 বেলা দেই আমরা, সকালে দেই 7টার আগেই দিই, আর হচ্ছে এখন দিলাম একটা সময় দেই, যখন আজান দেয় যখন একটার সময় দেই, আর হচ্ছে একদম সন্ধ্যা মানে রাত 9টার দিকে দিই। শোয়ার আগে আগে আমরা শোয়ার আগে আগে গরুকে খাবার দিয়ে শুই। আর ঘাস আমার পর্যাপ্ত পরিমাণ খাওয়াই, ঘাস আমার পাশে জমি আছে, ঘাসের জমি আছে, পর্যাপ্ত পরিমাণ ঘাস খায়। ঘাসটা আমরা রাতে দিই, আর দুবেলা পল দিই, মানে খড় যেটা শুকনা খড়। আর শুধু আরেকটা কথা, এই খড়গুলো দিলে কি সুবিধা পাওয়া যায়? অনেকেই তো ভাই আসলে খড় খাওয়াইতে চায় না। খড় তো গরু না খাওয়ালে গরু তো জাবর কাটে সব সময়। এখন দানাদার শুধু দিলে তো হবে না, খড় না খাওয়াইলে তো এর যে জাবর কাটে, শুয়ে শুয়ে জাবর কাটে, হজম শক্তিটা হবে না। আর খড় অল্প হোক বেশি হোক খড় দিতেই হবে গাভীকে। আরেকটা কথা ভাই, আপনার দানাদার খাবারের মধ্যে কি কি দিচ্ছেন? দানাদার খাবারের মধ্যে এখন তেমন কিছু দিতে পারতেছি না, সব কিছুর দাম। তবে 3টা জিনিস এখন দিচ্ছি, এখন ফিট, ভুসি, আর হচ্ছে মুসরি কালার খোলটা, যেটা ছালটা ওইটা দিচ্ছি। আর একটা গাভী যেটা আপনার 10 লিটার পর্যন্ত দুধ দিচ্ছে, সেটা কি আমরা কতটুকু পরিমাণ আপনারা দানাদার খাবার দিচ্ছেন? 10 লিটার যেটা হচ্ছে বেশি না, 4-5 লিটার, 5 কেজির মতো এরকম সব মিলে। আর আপনার যেটা হচ্ছে সবচেয়ে বেশি দুধ হচ্ছে বা 20 লিটার হচ্ছে ওটা 7 কেজি, সর্বোচ্চ 7 কেজি খাবার খাই। আপনারা এখান থেকে যে সুন্দর সুন্দর বাছুরগুলো দেখতে পাচ্ছি ভাই, জি। আচ্ছা এগুলো কি আপনারা এখান থেকে সেল করে থাকেন না? আচ্ছা আপনারা মানে কিভাবে কি করেন আর কি? আমরা যেগুলো আছে বকনা বাছুর সেগুলো রাখি, আর এরে বাছুরগুলো ওগুলো বিক্রি করে দিই। ওগুলা একটু বড় হলে আমরা বিক্রি করে দিই। আচ্ছা আমরা বড় করি না, একদম যে কুরবানির বড় উপযুক্ত করি না, মিডিয়াম হলে আমি বিক্রি করি। আচ্ছা আপনার খামারের সামনে আমরা এই গাভী দোয়ানোর জন্য একটা মেশিন দেখতে পাইলাম ভাই। জি। আচ্ছা এই মেশিনে দহন করলে কি সুবিধা পাওয়া যায়? হ্যাঁ, মেশিনে সুবিধা অনেক আছে, যেহেতু এটা উন্নত প্রযুক্তি। আমি আগে বুঝতাম না যে মেশিনটা ব্যবহারে, আমিও ভাবছিলাম যে অনেক মানে সমস্যা হবে, গাভীর ওলানের সমস্যা হয় কিনা, ছেঁকতে দেয় কিনা। তারপরে মেশিনটা নিয়ে আসে দেখলাম যে ওই হাত দিয়ে ছেঁকলে যে গরু হয়তো বা নড়াচড়া করে, ওই মেশিন লাগালে আর কোনো নড়াচড়া করে না। মেশিনেই ওরা আরাম পায়, এবং মেশিনের মধ্যে অনেক সুবিধা আছে। এটা যারা ব্যবহার করবে তারাই একমাত্র জানতে পারবে যে না সুবিধা আছে। প্রতিদিন কত লিটার পর্যন্ত দুধ পাচ্ছেন এখন? আমি অ্যাভারেজে যেটা বললাম 6টা শিখতেছি, মানে 80 লিটার, 75-80 এরকমই হচ্ছে। আর এখনকার আজকে তো হচ্ছে নভেম্বর মাসের 20 তারিখ। জি। তো এখন আপনারা কেমন দামে দুধগুলো বিক্রি করতেছেন বা কত টাকা কেজি করে আপনারা এখান থেকে নিয়ে যাচ্ছে খামার থেকে? আমাদের দুধের মূল্যটা অনেক কম, হচ্ছে আমরা লোকালে বিক্রি করি, তো লোকালে এখানে আমাদের 50 টাকা, আর হচ্ছে প্রাণ ডেয়ারি আছে ওখানে আমরা দেই, ওটা ফ্যাটের উপর মূল্য করে, ওখানে আমাদের 55-60 টাকা এরকম পড়ে। ভাই আমি হচ্ছে ম্যাক্সিমাম খামারে গেছি, আচ্ছা অনেকের এই ধরনের সমস্যা হয়, তারা বলে যে ভাই আমি হচ্ছে গাভীগুলোকে বীজ দিচ্ছি, হ্যাঁ আপনার তারপর কিছুদিন পরে বীজটা ভাই আটকে না বা কনসেপ্ট করে না, আপনার হচ্ছে গাভীটা কনসেপ্ট করে না। আপনার এরকম সমস্যা হয়েছে কিনা? হ্যাঁ, সমস্যা তো হয়, এরকম সমস্যা তো হয়। তবে এটা তো এটা কমন সমস্যা, সব খামারই কমন সমস্যা হয়, এটা বিভিন্ন কারণে হয়। তো ডাক্তার পরামর্শ বা আমি নিজে একটু ট্রিটমেন্ট মানে শিখছি, তো যুব উন্নয়নে ট্রেনিং করছিলাম আমি, আমার সরকারিভাবে আমার ট্রেনিং করানো হয়েছে। তো এখানে আমি ট্রেনিং করাতে আমি কিছু আমি মানে দেখলে বুঝতে পারি যে এই গরুটা কেন কনসেপ্ট করতেছে না, আমরা ওই রকম ট্রিটমেন্ট নিলে পরবর্তীতে ওরা কনসেপ্ট করে। আচ্ছা আপনি তো একবারে প্রান্তিক পর্যায়ে। জি। আচ্ছা একটা বাছুরকে আপনার কতদিন পরে বা একটা বকনাকে আপনার কতদিন বয়সে যে বীজ দেন বা আপনি দিচ্ছেন? ও আমি দিচ্ছি 14 মাস বয়সে যায়। আচ্ছা 14 মাসে আমাদের 12 মাস থেকেই হিট আসা শুরু করে, অনেকগুলো 10-এ আসে, তো আমরা ওগুলো দেই না, আমরা একদম ঠিক 14 মাস বা কোনো গরু আমরা বুঝি যে এরকম হাইট হয়ে গেছে, ওর বডি ওয়েট হয়ে গেছে, তখন আমরা দিই। তবে দেখা যায় 15 মাসেই দেওয়াটা উত্তম, 15 মাস এরকম দিই। আচ্ছা আপনার যে বীজগুলো দিচ্ছেন এগুলো কি কোনো সার দিয়ে দিচ্ছেন না প্রাকৃতিক ভাবে বিভিন্ন কোম্পানি? ওই এআই কর্মী, যারা এআই কর্মী, গ্রামে এআই কর্মী আছে তাদের দ্বারাই দিচ্ছি। সরকারি এআই কর্মী আছে, আবার বেসরকারি এআই কর্মী আছে। আচ্ছা আমাদের অনেক ভাই তো অনেক কোম্পানির বীজ দেয়, আপনি আসলে কোন কোন কোম্পানির বা কোনটা দিচ্ছেন? আসলে এতে করে কি অনেক ভাইরা প্রান্তিক পর্যায়ে দেখে, তো আপনি তারা আসলে একটা আইডিয়া পাবে, কারণ আপনার এখানে সবগুলো সুন্দর সুন্দর বাছুর হয়েছে ভাই। না, সরকারি বীজ অনেক ভালো, গভর্নমেন্ট যেগুলো দেয় সরকারি বীজ অনেক ভালো, এবং দামেও সস্তা, অনেক কম দাম নেয়।
আর বেসরকারি বীজ তো অনেক মূল্যও বেশি, এবং বাছুর তেমন একটা কনসেপ্ট করে না। আর সরকারি বীজের কনসেপ্ট আর অনেক ভালো, আচ্ছা। এবং বাছুরও ভালো। আমার এগুলো যেগুলো বাছুর দেখতেছেন, শুধু একটা বাছুর বাদ দিয়ে সবগুলাই প্রায় সরকারি বীজই। এইটাই শুধু হচ্ছে বেসরকারি। আর মানে এগুলো সরকারি বীজ বলতে এগুলো কি ফ্রিজিয়ান জাতের বীজ? ফিজিয়ান, হলস্টাইন ফিজিয়ান, যেটা ওই যে গভর্নমেন্ট বীজ দেয় ঢাকা সাভার থেকে, সেই বীজটাই আমরা দিই। আর আসলে অনেক ভাইরে দেখা যাবে অনেক জায়গায় আপনার সরকারি বীজ ওইভাবে নাও পাইতে পারে, বা আপনার বাইরে না, থেকে সব জায়গায়, বাংলাদেশের সব জায়গায় এভেলেবেল আছে সরকারি বীজ। এআই কর্মী সব গ্রামে আছে, সব গ্রামে 5টা 7টা করে এআই কর্মী আছে। আমাদের এই কুষ্টিয়া ইউনিয়নেতে প্রায় হচ্ছে 7 জন আছে আচ্ছা। এই সরকারি এআই কর্মী, যারা শুধু এই বীজ দেয়। ওদের মূল্য অনেক কমই আছে, এভারেজে কমই নেই। আর দেখা যায় বেসরকারি ভাবে দিলে কি বেশি? বেশি, অনেক বেশি। ওদের তো মূল্যই অনেক, 500 টাকার নিচে ভিজে দিতে চায় না। আর আমরা যদি সরকারি ভাবে নেই কেমন খরচ পড়ে? সরকারি খুবই কম খরচ পড়ে। সরকারি তো ওদের মূল্য হচ্ছে মানে 75 টাকা বীজটার মূল্য। আগে তো 35 টাকা ছিল, শুনলাম এখন নাকি বৃদ্ধি করছে। আর সর্বসাকুল্যে হয়তো 200-250 টাকার ঊর্ধ্বে আর যায় না। আর বীজের মানও তো ভালো, আপনি তো দেখতে পাচ্ছেন, বীজের মানও ভালো, অনেকই ভালো। আসলে যারা নতুন মানে শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে কোনো আপনার পরামর্শ থাকবে কিনা, বা নতুন ভাইদের উদ্দেশ্যে কোনো পরামর্শ থাকবে? যারা শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে আমার একটা এই বক্তব্য থাকবে, তারা এখন চিন্তা ভাবনা করে যে এইটা সেক্টরে আসতে গেলে কিন্তু অর্থ নিয়ে না আসতে হবে। কারণ হচ্ছে কি, এখানে সব কিছুর মূল্য, একটা গরু কিনতে গেলেও মূল্য অনেক। আর দেশি থেকে এখন শুরু করা খুব টাফ। ও অতদিন আর কি মানে ধৈর্যই কুলাবে না। যদি শুরু করে দেশি থেকে, ওর এতদিন আসতে মানে ধৈর্য থাকবে না। তবে ওকে শুরু করতে হলে একটা মানে গাব বকনা দিয়ে শুরু করতে হবে, গাব বকনা। আর না হলে দুধওয়ালা গাভী, মানে যে প্রথম গাব হয়েছে, দুধ দিতেছে 10-15 লিটার দুধ দিতেছে, এইরকম বাছুর দিয়ে শুরু করলে সে আগাইতে পারবে। আর না হলে গাব বকনা, এটার জন্য ভালো। গাব বকনা হলে অনেক ভালো, এটাই সবচেয়ে ভালো হয়। আর না হলে কিছুদিন পরে যে হতাশ হয়ে যাবে যে আমার ওই গরু বীজ আটকেতেছে না, আমি কতদিন থেকে শুরু করলাম। আর খাদ্যর দাম প্রতিনিয়ত গরুকে খাওয়াতে হবে, প্রতিনিয়ত হতাশ হবে। আমাদের সপ্তাহে খাদ্য যাইতেছে প্রায় 18,000 টাকা এই দুধের মানে এই গরুগুলোর পিছনে। আমাদের হচ্ছে 2-3 সপ্তাহের খাদ্য আনি তো রংপুর থেকে। আমাদের প্রায় 38,000 টাকার খাদ্য আনতে হয়। তো একজন খামারি যদি 1 মাসের খাদ্য আনতে যায়, তো কতগুলো টাকা লাগবে। মোটামুটি তো আপনাদের 20,000 করে যদি সপ্তাহে ধরে আমরা একটু 2,000 বেশি করে দিলাম, তারপরে 4 দুগুণ 80,000, প্রায় 80,000 টাকা খাবারই খাচ্ছে এই মাত্র অল্প সংখ্যক। হ্যাঁ, মজা যায়, মনে হয় যে কি এটা তো শুরু করছি চলতেছি, কিন্তু এখানে ইনভেস্ট অনেক খাবার লাগতেছে, অনেক ওষুধ লাগতেছে, প্রতিনিয়ত ওষুধ লাগতেছে, প্রতিনিয়ত ভিটামিন করা লাগতেছে, ভ্যাকসিন করা লাগতেছে। এভরিথিং হয়তো অসুখ বিসুখ নাই, কিন্তু গাভী যারা পালন করে তাদেরকে ন্যাচারাল কিছু ওষুধ খাওয়াইতে হয়, যেমন ক্যালসিয়াম খাওয়াইতে হয়, আবার হচ্ছে ভিটামিন দিতে হয়, মাসে দিতে হয়, ভিটামিন দিতে হয়। তারপরে আবার হচ্ছে অনেক সময় ওদের কোনো সমস্যা হলো, হিট আটকে না, তাদের জন্য আলাদাভাবে ট্রিটমেন্ট করতে হয়, এর খরচ আছে। এখন যে ওষুধের দাম, প্রত্যেকটা ওষুধ কিন্তু এখন দাম বেড়ে গেছে, প্রত্যেকটা ওষুধের মূল্য ডাবল হয়ে গেছে। সরকার কিন্তু এদিকে কোনো নজর নাই। আমাদের খামার যা, আমরা তো এইগুলো দেখার মতোই যা সৌন্দর্য, কিন্তু এখান থেকে আমরা যে একটা যে লাভ পাইতেছি সেটা কিন্তু নাই। এটা কেউ বলতে পারবে না, এই খামার জগতে কেউ বলতে পারবে না যে সে ভালো আছে। কারণ কি, প্রত্যেকটা ওষুধের মূল্য ডাবল হয়ে গেছে। আপনি খোঁজ করে দেখবেন ওষুধের দোকানগুলায়, ওদের প্রত্যেকটা ওষুধে মূল্য ডাবল হয়ে গেছে। আসলে আমাদের অনেকেরই স্বপ্ন থাকে ভাই, হ্যাঁ, যে আসলে অন্যের কাছে গোলামি না করে আমরা নিজে একটা খামার করবো, আস্তে ধীরে এখান থেকে আমরা স্বাবলম্বী হব। কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে যে অল্প পুঁজিতে গাভীর শুরু করা খুব টাফ। আরিয়া বুঝতে পারে অল্প পুঁজিতে, মনে করেন যে ওর 1 লাখ টাকা পুঁজি আছে, ও 50,000 টাকা দিয়ে একটা আরিয়া কিনলো, আর 50,000 টাকা ওর পিছনে খরচ করলো, বা 25,000 টাকা খরচ করলো, তাহলে একটা পাবে। কিন্তু গাভীতে হবে না। গাভী আপনাকে শুরু করতে হলে মোটামুটি টাকা নিয়ে নামতে হবে। একটা
ম্যাক্সিমাম একটা ছোটোখাটো যদি গাভী নেয় কিনতে যায় প্রায় 1.5 লাখ 2 লাখ টাকা লাগবে। 1.5 লাখ টাকা তো পাবেই না ভালো একটা গাভী, 2 লাখ টাকা 2.5 লাখ টাকা লাগবে। তো একটা মোটা অঙ্কের টাকা লাগবে, এবং যদি সে ওই আবার ওই গাভী পুষতে যায় ওই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়, দুধ না হয়, আবার বাটের যেটা বললেন বাটের সমস্যা, ও যদি ট্রিটমেন্ট কিছু না জানে, ন্যাচারাল কিছু ট্রিটমেন্ট না জানে, তাহলে কিন্তু হবে। সব সময় কিছু জানতে হবে এই বিষয়ে, সেক্টরে আসতে গেলে কিছু জানিয়ে আসতে হবে, কারো কাছে শিখতে হবে আর কি, মোটামুটি এটাই। আমি দেখলাম, এটা যদি যাই হোক অন ক্যামেরা বলতেছি, আমি দেখলাম আমার এখানে আমাদের এই গ্রাম অঞ্চল এই কুষ্যাতে অনেকগুলো খামার হয়েছিল এক সময়, অনেক খামার হয়েছিল। আপনি যা দেখেন ওদের খামারগুলো খালি পড়ে আছে, কিন্তু গরু নাই। কারণ কি, ওরা ওই ট্রিটমেন্ট জানতো না, মানে শুরু করছে যে লাভ আছে শুরু করি, কিন্তু ট্রিটমেন্ট জানতো না, এই কারণে সব বলে হতাশ হয়ে গেছে। এখন ঘাস নাই, প্রথমত ঘাসের একটা প্রয়োজন আছে, কিন্তু জমি একটা আপনার এই ঘাসের জন্যই ব্যবহার করতে হবে। ঘাস অনেকেই খাওয়ায় না, কিন্তু আমার প্রচুর ঘাস আছে, ঘাসটা কিন্তু লাগবে। আর এগুলো না জানার কারণেই কিন্তু এই খামারগুলো ধ্বংস হয়ে গেছে। কিন্তু অনেক নাম করা খামার ছিল, যা দেখেন এদের গরুই নেই এখন। এখন আমরাও যে কি হয় ভবিষ্যতে, এটাই আমরা টিকে থাকতে হবে, তাহলে লাভবান হওয়া যাবে। হ্যাঁ, টিকে থাকার জন্য এখানে কিছু জেনে এবং পুঁজি নিয়ে আসতে হবে। তাছাড়া খুব টাফ হবে এখানে বর্তমান যুগে টিকে থাকা। কারণ হচ্ছে কি, জিনিস দাম বেশি। আপনি তো কোনো কিছু একটা খড়ের একটা মূল্য ধরেন, এখন খড় একটা মূল্য, আটির মূল্য চলতেছে 8 টাকা, একটা কোনো কিছু নাই খড়টার মধ্যে, তারপর ওটার দাম পড়তেছে 8 টাকা। একটা ঘাসের মুঠা একটু মুঠা, তার দাম পড়তেছে 10 টাকা। কিভাবে টিকবেন এখানে? অনেকে ভাবে যে শুধু আমি গরু কিনে নিয়ে গেলাম, আমি খামার শুরু করলাম। ওটা খামার শুরু করাই হবে, খামার দেখানো হবে, কিন্তু ওটা এখান থেকে লাভ পাবে না। আচ্ছা, কারণ হচ্ছে আমরা যেখানে দুধ দিই, ওখানে আমাদের তো খামারিদের সঙ্গে আলাপ হয়, সবাই তো আসে ওখানে দুধ দেয়। যাদের দুধ ছিল 20 লিটার 30 লিটার, তারা এখন 5 লিটার 6 লিটার দুধ দিচ্ছে। তাদের সঙ্গে কথা হয়, ভাই কেন দুধ এখন কমে গেছে? ভাই কি করবো, খাদ্য দিতে পারতেছি না, গরুর দুধ কমে গেছে। ওখানে তো ইনভেস্ট দরকার ছিল, এখন খাদ্যটা দিতে পারছে না, খাদ্যটা মূল্য, এখন ওই দুধ বেচে ওই খাদ্যটা হয় না, মূল্যটা দুধের সঙ্গে মেসিং হয় না। এখন ভুসিরও কেজি 50 টাকা, দুধেরও কেজি 50 টাকা, ওরা তো হইতেছে না। এখন গরুটাকেও দেয়, হ্যাঁ আপনি বলতে পারেন যে হ্যাঁ ভাই দুধ তো হয় 10 লিটার, আপনি তো ভুসি খাওয়াইছেন 5 লিটার। আরে ওই গরুর পিছনে আপনি যদি একটা গরু ধরেন, ওখানে ওর সঙ্গে 3টে গরু ধরা লাগবে, ওর পেটে একটা থাকবে, একটা বাছুর থাকবে, 3টে গরু খাদ্য এখন আপনাকে ম্যানেজ করতে হবে, ওই বাছুরটারও ম্যানেজ করতে হবে। ওই 2 মাস পরে ও যখন দুধ ছাড়া হবে, তখন ও কিন্তু খাওয়া শুরু করবে, তো ওকে তো খাদ্যটা দিতে হবে। এইগুলা বিষয় বিশ্লেষণ করলে অনেকে দেখি তো অনেক কথাই বলে, কিন্তু আসল হচ্ছে কি, যে বর্তমানে টিকে থাকতে হলে অর্থ নিয়ে আনতে হবে, এবং তার কিছু এই সম্পর্কে এই জ্ঞান লাগবে, এই সেক্টর সম্পর্কে তার পর্যাপ্ত জ্ঞান লাগবে। কারণ ন্যাচারাল কিছু চিকিৎসা তাকে জানতেই হবে। ছোটোখাটো আপনার ওই যে মোলানের অসুখ হলো, আপনি হট করে একটা ডাক্তার ডাকলেন, 500 টাকা ভিজিট নিল। আপনি একজন বিজিআই কর্মী ডাকলেন, ও আপনার কাছে 500-1000 টাকা নিয়ে বসে থাকলো। আমরা তো এইভাবে প্রতিনিয়ত আপনার যখন টাকা চলে যাবে, আপনি ভাবেন যে গরু না খালি টাকায় যায়, কিন্তু আমাকে তো কিছু দিচ্ছে না, এমনি হতাশ হবেন। না, আপনারা যে একটা সুন্দর বাছুর পাচ্ছেন ভাই, বাছুরটা তো ভালো দামে বিক্রি করতেছে। ও হ্যাঁ, বাছুরটা হচ্ছে কি, যখন আমরা এই বাছুরটা থাকি, আমরা এখন বেশি আছে দেখি, এখন বেশি দেখা যাচ্ছে বাছুর। আর যখন আপনার বাছুর থাকবে দুই মানে আপনি যখন 2টা বা 3টা দিয়ে শুরু করবেন, তখন আমরা 2টা বা 3টে বাছুর থাকবে, তখন একটা বাছুর দিয়ে আপনার যদি আপনার ওই যে অর্থের কথাটা বললাম, তখনও কিন্তু ওই আপনার যখন খড় কিনতে যাবেন, খড়ের মূল্য হিসেবে ওই বাছুরটা তখন থাকে না, ওই বাছুরটা বিক্রি করে তখন ওই খড়টা কেনা লাগে। মানে বর্তমান এই জন্যই পোষায় না, ওই খড় কেনা লাগে, ওই বাছুরটা বিক্রি করে। আমাদের প্রায় 1 লক্ষ টাকার খড় কেনা লাগবে, 1 লক্ষ টাকার খড় কেনা লাগবে। তো যদি আমার একটা বাছুর বিক্রি করতাম, তাহলে আমার 2টা বাছুর 50,000 করে 1 লাখ বিক্রি করা লাগতো, 2টা বাছুর বিক্রি করে খড় কেনা লাগতো। এই জন্য আমি বললাম যে অর্থ লাগবে, এখানে অর্থটা লাগবে। এটা সম্বন্ধে একটু বলতে। এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা 10 দিন হয় বাছুর হয়েছে। বাছুরটা এই যে এটাই বাছুর, এটা বাছুরটা দেখেন, এটা বাছুর।
আর বাছুর এই দুধটা এই গাভীটা সকালে আসলে ভালো, মানে দুধগুলা ভরা ভরা থাকে, তো এখন আপনি দুপুরে আসছেন, তো যাই হোক এটা দুধ এখন হচ্ছে 10 দিন তো বেশি হচ্ছে না, এই আজকে সকালে মানে 8 লিটার মানে শিখছি, মানে সারাদিনে 8 লিটার হয়, মানে বর্তমান সারাদিনে 8 লিটার হইতেছে, তো ধীরে ধীরে বাড়বে আর কি। আর তো ভাই আপনার কি এক বেলায় দুধ দেন না দুই বেলা? 2 বেলা দই, 2 বেলা, সন্ধ্যা 5টা, 5:30, 6টার দিকে, আর সকালে হচ্ছে 8টার দিকে। আর এটা কি ভাই প্রথম বাছুর না এর আগে কোনো বাছুর? এটাই প্রথম, এ বকনা, প্রথম বকনার এইটা বছর। এটাই সমস্যা ছিল কি, এটা বীজ দিছিলাম অনেক কম বয়সে দিছিলাম, 12 মাসে দিছিলাম, এই কারণে গাড়িটা ছোট হয়ে গেছে, ছোটতেই বাছুর আসছে। আচ্ছা এইটা সম্বন্ধে একটু যদি বলতেন। এটা 3টা বাছুর দিছে, এরা দুধ অনেক হয়, এ সকালে যদি দেখতেন এর বোলান একদম ভরা থাকতো, 18 লিটার দুধ হয়। আচ্ছা 18 লিটার লিটার, বাছুর পাইছেন? 3টা বাছুর পাইছি, 18 লিটার। আজকে বীজ দিলাম আবার, এই কর্মী এসেছিল বীজ আর দিলাম। দেখে 57 কিন্তু লাস্টে দিচ্ছেন। লাঠি দেয় না আবার এটা খুব শান্ত গরু, একদম আমার গোলের বেস্ট গরু। এইটা হ্যাঁ, এর মা ছিল, এর মাও অনেক দুধ দিত, কিন্তু কিছুদিন আগে বিক্রি করছি, বয়স অনেক হয়ে গেছিল তো। আচ্ছা এইটা সম্বন্ধে একটু বলতেন ভাই। এটা হচ্ছে, এটা বীজ দেওয়া মানে ভরা আছে, 5 মাস গাব বাছুর, এখানে দুধ কম হইতেছে, এখনো প্রায় 10 লিটার করে হইতেছে সকাল বিকাল। আর ওইটা সম্বন্ধে বলতেন ভাই। ওটা সবচেয়ে বেশি দুধ দেয় ওইটাই, ওটা ওটা আমার 19 লিটার পর্যন্ত পাইছিলাম, এখন হচ্ছে গাব আছে, এটা গাব আছে, এটা 8 মাসের গাব আছে, এখন দুধ নাই বলতেই চলে আর কি, 3-4 লিটার হয়, সে কি আর কি। এটা হচ্ছে খড়কাটার মেশিন, এটা নিয়ে আসছিলাম আমি। খড়কাটা মেশিন এইটা ভাই কি বল সুবিধা কেমন পাওয়া যায়? অনেকে তো বিভিন্ন ধরনের খড়কাটা মেশিন কেনে। হ্যাঁ, যারা গরুর জন্য কিনবে তারা 2 ব্লেডের কিনবে, 2 ব্লেডের কিনলে 1 ব্লেড লাগাবে আর 1 ব্লেড খুলে রাখবে। আমি এই যে 1 ব্লেড লাগাইছি, 1 ব্লেড খুলে রাখছি, এটা 1 ব্লেড লাগাইছি আর 1 ব্লেড খুলে রাখছি, একটা ব্লেড খুলে রাখছি আর একটা 1 ব্লেড লাগাইছি। 1 ব্লেড হলে কি কি অসুবিধা হয়? এই পলটা মানে খড়টা ছোট হয়ে যাবে, তখন এটার অর্ধেকটা হবে, হলে কি হবে ওই গরুর পায়খানা দিয়ে বের হয়ে আসবে, আচ্ছা হজম হবে না, ওই যে জাবর কাটে যে গরুটা, তখন ওই জাবর কাটাটা ওর সুবিধা হবে না, একটু বড় থাকলে ওটাকে জাবরটা কাটতে সুবিধা হয়। আপনি এই সাইডে যেগুলো আছে এগুলো কেমন আমার কোম্পানি? এটা এখানে দুধের বলতে ওইটাই দুধ দেয়, আর ওই দুটা, আর এটা তো বকনা, আর এটা যে গাব, এটা বাছুর হবে আর 1 মাস পর, 9 মাস গাব। আর মেইনলি আপনি শেডের পিছনে তেমন বেশি খরচ করেন না ভাই? না, আমি হালকা সেটের অতটা গুরুত্ব দিইনি, আমি শুধু মেজের গুরুত্ব দিয়েছি, আর হচ্ছে অতটা আনুষঙ্গিক কোনো গুরুত্ব দিইনি। শেডের এই মেজেটাই হলো আসল মেজ, যেখানে শুয়ে থাকবে সেটা একটু হার্ড করে করলে অনেক ভালো টিকসই হয়, ওটাই প্রয়োজন বেশি গরুর জন্য। সজীব ভাই এটা কোন জাতের ঘাস? এটা হচ্ছে নেপিয়ার, আর জার্মান আছে ওই পাশেই আমার জমিতে, তবে আমি মনে করি যারা খামার করতেছেন তাদের জার্মানি ঘাসটা লাগানো অনেক ভালো, এটা হচ্ছে শক্ত হয় না, এবং অনেক দিন পর্যন্ত কেটে খাওয়ানো যায়। আর এটা হচ্ছে আমরা যদি খামার করি তাহলে আমরা এই জমির এই পাশ থেকে ওই পাশ কাটতে গেলে মানে পুরাট হয়ে যায়, শক্ত হয়ে যায় আর খায় না গরু। আর জার্মানিটা কিন্তু আপনি কতদিন পরে কাটেন কোনো সমস্যা নেই, ওটা সবসময় নরম থাকে এবং গরু খায় ভালো। আর সাধারণত হচ্ছে 10টা গরুর জন্য কতটুকু জমিতে ঘাস লাগানো প্রয়োজন বলে মনে করেন আপনি? 10টা গরু যদি হয় তাহলে তারা হচ্ছে 24 শতক মাটি অবশ্যই ঘাস প্রয়োজন আছে, 24 শতাংশ। আপনি 10টা গরুর জন্য 24%? জি, আমার মোটামুটি 40% জমির ঘাস আছে। আচ্ছা এগুলো ঘাস কাটার কয়দিন পরে আবার হচ্ছে খাওয়ানো? এগুলো খুব দ্রুত হয়, এগুলা 2 মাসও লাগে না, 1.5 মাস মধ্যেই এগুলো হয়ে যায়, 1.5 মাসের মধ্যেই। এখন শীতকাল তো এখন একটু কম হবে, এই ঘাসটা হয় ভালো, নেপিয়ার, আর হচ্ছে আরেকটা হচ্ছে পাংচং বলে না, পাংচং, এই 2টা ঘাস আর কি ভালো হয় শীতকালে। এটাও আমার আছে, পাংচং এবং নেপিয়ার 2টাই আছে, এবং জার্মানিটা আছে, জার্মানিটা আমার বেশি আছে, ওটা হচ্ছে বর্ষাকাল এবং বর্ষা সবসময় ওটা খুব ভালো হয়, এবং ওটা যদি জলও হয় অনেক জমিতে, যদি যাদের নিচু জমি তাদের জমির জন্য ওই গাছটা অনেক ভালো, জলের মধ্যেও হয়, এই পাশে এটাই হয়। আচ্ছা আপনার তো এদিক দিয়ে খুব সুন্দর সুপারি গাছও রোপণ করছেন ভাই? যে হ্যাঁ, এগুলো আমার সুপারি গাছ, এগুলোই। আর সুপারি কেমন ধরছে? এগুলো দেখতে পাচ্ছেন সুপারি ধরছে। আচ্ছা এগুলো গাছের বয়স কতদিন ভাই? এগুলা এগুলা বয়স বেশি দিন হবে না, এগুলা 3 মাস
3 বছর 4 বছর হবে, 4 বছর। ও আচ্ছা, 4 বছর। কতদিন পরে এসে আপনি সুপারি পাইছেন? এই গত বছর পাইছি কিছু, এখন এই বছর বেশি ধরছি। আপনার সুপারির দামও কিন্তু বাজারে বেশ ভালো হয়। জি, ও আচ্ছা। আসলে আমরা যদি সকালে আসতে পারতাম না, তাহলে খুব সুন্দর সিনারি পাইতাম। সকালের আবহাওয়াটা অনেক ভালো, হ্যাঁ, সকালে আবহাওয়াটা অনেক ভালো থাকে, এবং গরুগুলো দেখতে পাচ্ছেন, ছেঁকাও দেখতে পাচ্ছেন, গরু কিভাবে দহন করা হয় সেটাও দেখতে পাচ্ছেন।